আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম। একদম হুট করেই চলে আসলাম লাইভে। ভাবছি অনেকদিন থেকে আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না। এবং যারা এই মুহূর্তে জেগে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে জেগে আছেন এবং এই মুহূর্তে কে কে আমার সাথে যুক্ত আছেন। যেহেতু একদম কোনো প্রকার ঘোষণা দেয়া ছাড়াই হঠাৎ করে লাইভে আসলাম। আমি জানি অনেকেই ঘুমিয়ে আছেন, কেউ বা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাদের এই মুহূর্তে যুক্ত হওয়ার সময় আছে অবশ্যই যুক্ত হবেন। আমি আপনাদের সাথে আছি বেশ কিছুটা সময় জুড়ে এবং থাকবো আরও কিছুটা সময়। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু অনেক দিন পর এই লাইভটি করছি। এবং আপনারা কেমন আছেন, কেন এত রাত পর্যন্ত জেগে আছেন সেটিও জানাতে পারেন। এবং কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারিকুল ইসলাম রনি যুক্ত আছেন, ইমতিয়াজ উদ্দিন আহমেদ আছেন এবং আরও কেউ কেউ যুক্ত আছেন এবং যুক্ত হতে পারেন। এবং আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো আছেন এবং এই ভালো থাকার মিছিলটা দীর্ঘ হোক। আমি চাই প্রত্যেকটা মানুষ তাদের অবস্থান থেকে ভালো থাকুক এবং তাদের কাছের মানুষজনদেরকে ভালো রাখুক। জয়রূপশীল যুক্ত আছেন, মাহমুদা খাতুন যুক্ত আছেন। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। আর পারলে আপনারা কমেন্ট করবেন, কারণ হচ্ছে আমার পেজের রিচ অনেকটা পড়ে গেছে। গত 2 বছর থেকে আমার পেজে একদমই কোনো প্রকার রিচ নেই, নানা কারণে। কেউ হয়তো রিপোর্ট করে দিয়েছিল, এই কারণেই পেজে রিচ নেই। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যেন বেশি বেশি মানুষ যুক্ত হতে পারে। হ্যাঁ, ফাতেমা আক্তার লিপি যুক্ত আছেন অনেক দিন পর। আসলে অনেক দিন পর লাইভে আসলাম, প্রায় অনেক দিন অনেক দিন, লাইভে আসবো আসবো করে আসাই হয় না। আর যখন একবার ইচ্ছেটা হয় তখন নানা কারণে সেটা হয়ে ওঠে না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আপনারা সবাই কেমন আছেন? রাসেল আহমেদ যুক্ত আছেন আমার সাথে এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটিও কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাবেন। আমি জানতে চাই এই মুহূর্তে কে কে শুনছেন আমাকে এবং কোথা থেকে আমার লাইভটি দেখছেন। আমি জানি হয়তো অনেকেই ঘুমিয়ে আছেন, অনেকেই ঘুমিয়ে 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 আমার লাইভ দেখছে। এভাবেই জীবন একদিন সব কিছু শেষ করে ঘুমিয়ে যায়। জীবন ঘুমিয়ে যায়, জীবন ঘুমিয়ে যায়, জীবন হারিয়ে যায়, জীবন হারিয়ে যায় অনেক দূরে। আমরা জীবনকে বাঁচিয়ে রাখতে পারি না। অনেক সময় বেঁচে থেকেও আমরা মৃত্যুর মতো হয়ে যাই। আসসালামু আলাইকুম জুবাইর হাসান রাতুল ভাইয়া, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসলে আমারও লাইভ করার জন্য ভিতরটা একদম ছটফট করতেছিল যে আপনাদের সাথে কিছুটা সময় যুক্ত থাকি। এবং আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়া মানেই হচ্ছে আমার মন কিছুটা হালকা হয়ে যাওয়া। এবং আপনাদের সাথে আড্ডা দেওয়া মানেই হচ্ছে আমার মন মনে হয় খুশিতে নাচে, এরকম লাগে। আসলে মন খারাপির জনসভা আগে যেমন ছিল, আবার হয়তো কোনো এক সময় মন খারাপির জনসভা নিয়ে আবার হাজির হব। তখন অনেককেই পাবো, অনেককেই পাবো না। আমি চাইবো আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন যেন লাইভটা ছড়িয়ে যায়। কারণ হচ্ছে আমার পেজের রিচ একদমই কম। জেগে আছি রাত একা একা বলে। হ্যাঁ, আসলে জেগে থাকতে হয়। কারো কারো ঘুম কেড়ে নেয়। ঘুম এমন একটা জিনিস যেটা আসলে টেনশনে হারিয়ে যায়। জীবনের বাস্তবতায়, জীবনের করুণ অধ্যায়ে মাঝে মাঝে ঘুম আমাদেরকে ঘুমাতে দেয় না। চোখে ঘুম আসলেও জীবনের চিন্তায়, জীবনের পথে সবকিছু থেমে যায়। এভাবেই জীবন একদিন হারিয়ে যায়, জীবন একদিন মিলিয়ে যায়।
নাজনীন নাহার লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সুখের জন্য আমি যুক্ত আছেন। মাহমুদা খাতুন যুক্ত আছেন। এবং কে কোথা থেকে যুক্ত আছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। আমি একদম ন্যাচারালি কথা বলছি আপনাদের সাথে, এবং আমি চাইবো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আরও অনেকেই যুক্ত হতে পারে। যেহেতু একদম হঠাৎ করে লাইভে চলে এসেছি। ওয়াকিল আহমেদ যুক্ত আছেন, এবং কোথা থেকে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন। আমি জানি অনেকেরই মন ভালো নেই, আসলে মন ভালো থাকে না। আমরা মন ভালো রাখতে চাইলেও মন ভালো রাখতে পারি না। একা একা নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা, নিজের মনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা, এভাবেই প্রিয় মানুষের অবহেলা, কেউ কেউ জীবনে প্রিয় মানুষের অবহেলা নিয়ে কেউ কেউ বেঁচে থাকে। আসলে এই অবহেলায় যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা যে পায় শুধু সেই জানে। এইসব রাত মনে হয়, আর রাত গভীর হলেই মনে হয় যে প্রিয় মানুষের দেয়া কষ্টগুলো, প্রিয় মানুষের দেয়া অবহেলাগুলো রাত গভীর হতে থাকলেই সতেজ হয়ে ওঠে। যদি কোনো কষ্ট 1% থাকে দিনের বেলায়, ঠিক সে কষ্টটাই রাত হলে মনে হয় 100% হয়ে যায়। আপনাদেরও কি তাই মনে হয়? আমি যেমনটি বললাম যে দিনের বেলা যে কষ্টটা 1%, সেটা রাত হলে, রাত গভীর হলে সেটা 100% হয়ে যায়। বনলতা বনলতা সেনের শহর থেকে আগের মতোই যুক্ত ছিলাম ভাই। অনেক মিস করি রাতুল ভাই, আসবো ইনশাল্লাহ। নাটোরের বনলতা সেন। হ্যাঁ, জীবন এরকমই ভাই। জীবনের মোহনায়, জীবনের বনে হারিয়ে গেলে, জীবনের বনে যে একবার হারিয়ে যায়, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা খুব দায়। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। কিছু কষ্ট এমনভাবে বুকের মধ্যে বিঁধে যায়, সূচ হয়ে ঢোকে, সেটা টেনে বের করতে জীবন যায় যায় অবস্থা হয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে আসলে কষ্ট থাকে। কিছু কষ্ট আমরা প্রকাশ করতে পারি, কিছু কষ্ট আমরা প্রকাশ করতে পারি, কিছু কষ্ট আমরা প্রকাশ করতে পারি না। আসলে কষ্ট এরকমই, কষ্ট সুখ দুঃখ নিয়েই বেঁচে থাকা। আর কিছু কষ্ট এমন যেটা চাইলেও প্রকাশ করা যায় না কোনোভাবে। কিছু কষ্ট এমন দম বন্ধের মতো লাগে, অসহ্য যন্ত্রণার মতো লাগে। মনে হয় এখনই মনে হয় দম বের হয়ে যাবে। ইনশাআল্লাহ সিলেট আসবো আপু। ইমতিয়াজ উদ্দিন আছেন, চিটাগাং থেকে যুক্ত আছেন। লুৎফা লোপা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর কে কে যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন, যেন আমি বুঝতে পারি এই মুহূর্তে আমার সামনে এতগুলো মানুষ যুক্ত আছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। যেহেতু কোনো ঘোষণা ছাড়াই লাইভে এসেছি এবং ঘোষণা ছাড়াই আবার চলে যাব, আবার হয়তো কোনো এক সময় লাইভে চলে আসব, এবং আমি চাই খানিকটা সময় আমার সাথে আপনারাও আড্ডা দিন, যুক্ত থাকুন, যুক্ত থাকুন। কিছুটা সময় নীরব হয়ে থাকুন। প্রিয় মানুষ যদি অবহেলা করে, তাকে অবহেলা করতে দিন। দিন শেষে আপনিই জয়ী হবেন। যে আপনাকে অবহেলা করে ছেড়ে যেতে চায়, তাকে ধরে রাখার বায়না করবেন না। ধরে রাখার বায়না মানেই হচ্ছে সে হারিয়ে যাবেই। মানুষ হারিয়ে যায়, মানুষ কথা দিয়ে হারিয়ে যায়, মানুষ কথার মাঝেই হারিয়ে যায়। এভাবেই জীবনের কিছু গল্প আমাদের জীবন থেকে হারিয়ে যায়। আসলে এরকমই জীবনের বনে যে একবার ঢুকে যায়, সেখান থেকে পথ খুঁজে 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 সে পথে আর বের হয়ে আসতে পারে না, অন্য একটা পথ দিয়ে বের হয়। আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে শাহিদা খানম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
আর কে কে যুক্ত আছেন আমি জানি, অনেকেই ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাবেন। সবার জীবনে সুখের ঘুম আসে না। কিছু রাতের ঘুম, কিছু কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। প্রিয় মানুষের দেয়া ব্যথা, প্রিয় মানুষের অবহেলা, প্রিয় মানুষের দেয়া কথা, এসব যখন রাত গভীর হতে থাকে মনে হয় তখন এত বেশি মাথার উপর ভার করতে থাকে, মনে হয় প্রচণ্ড ওজন, মানে এর মতো ভারী আর কোনো কিছুই নেই। কথার ওজন, কথা সহ্য করার ক্ষমতা এটা সবার থাকে না। প্রিয় মানুষের কটু কথা সহ্য করার ক্ষমতা এটা সবার থাকে না। প্রেম ছাড়া আর কিছু নাই। প্রেম ছাড়া কি কথা থাকতে পারে? আপনি বলুন। সন্দীপা আফরোজ স্মৃতিযুক্ত আছেন। জুবাইর হাসান রাতুল, আপনার কথাগুলো শুনে কবি বদরে মনিরের একটা লাইন মনে পড়ে গেল। বসে থাকি রাত্রির আকাশ ভর্তি স্মৃতির সমাবেশে। আসলেই ভাইয়া, রাত হলেই যেন স্মৃতিরা সমাবেশ ঘটায়। রাত হলেই স্মৃতিরা আনাগোনা করে। চোখ বন্ধ করলে নিঃশব্দে স্মৃতিরা চারপাশে ঘুরে বেড়ায়। স্মৃতিরা তখন একটা একটা করে মাথার উপর বসে মনে হয় পিঁপড়ার মতো কামড় দেয়। বলে, আমাকে মনে করো, আমাকে মনে করো, তোমার কি মনে নেই, তুমি ভুলে গেছো? এভাবেই স্মৃতিরা মাথার মধ্যে যুক্ত থাকে। দেখতে পাচ্ছি না আপনাকে, আমি সামনে আসিনি, আমি ব্যাক ক্যামেরা যুক্ত আছি। এবং আপনাদের কেমন লাগছে আজকের আড্ডা? একদম হঠাৎ করে আড্ডা। এমনিতেই ইচ্ছে হলো দেখি আপনারা কে কে জেগে আছেন, আপনাদের খোঁজ নেওয়ার জন্য, আপনাদের সাথে কিছুটা সময় আড্ডা দেওয়ার জন্য এই লাইভে আসা মধ্যরাতে। আমি চাই সামনে হয়তো আপনারা আমার মন খারাপির জনসভায় যুক্ত হবেন, এবং আমি চাই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আমি বুঝতে পারি আপনারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন। অনেকেই হয়তো যুক্ত আছেন কিন্তু কেউ কমেন্ট করতে চাইছেন না, কারণ হচ্ছে আপনার জেগে থাকাটা যদি অন্য কেউ বুঝে যায়, আপনার জেগে থাকাটা যদি অন্য কেউ ধরে নেয় যে আপনি এখনো জেগে, তাহলে হয়তো বিরক্ত করতে পারে। আর কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। চুপচাপ নীরব আকাশের মেঘের মতো ছুটে চলা। চোখ বন্ধ করলে আমি হারিয়ে যাই, চোখ বন্ধ করলে আমি হারিয়ে যাই জাফলংয়ের সেই স্বচ্ছ পানিতে, ভোলাগঞ্জের সেই স্বচ্ছ পানিতে, ভোলাগঞ্জের পাশে দাঁড়িয়ে থাকা ওই সবুজ পাহাড়ে আমার মন পড়ে থাকে। এইসব রাতে অনুভূতিরা জাগ্রত হয়। মনের সাথে কিছুটা সময় একা একা কথা বলা হয়। আর যখন মানুষ নিজের সাথে নিজে কথা বলে, এই যে এখন আমি নিজের সাথে কথা বলছি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের কমেন্টগুলো পড়ছি একটা একটা করে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারেন। আমি এই নীরব নিভৃতচারী মানুষটা আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বেশ কয়েকজন আমার সাথে যুক্ত আছেন। আচ্ছা, আরেকবার কমেন্ট করে জানান দিবেন কে কোথা থেকে যুক্ত আছেন, আর আপনাদের এই আজকের হঠাৎ আড্ডাটা কেমন লাগছে। আমি জানি না আপনাদের ভালো লাগছে কিনা, হয়তো নাও লাগতে পারে, কারণ এভাবে কোনো প্রকার আনন্দ আড্ডা নেই, একদম সাদামাটা একটা আড্ডা বলা যায়। আমি অনুভব করি শীতল জলের মতো, ভোরের শিশিরের দুবরা ঘাসে ছুঁয়ে থাকা জলের মতন। এইসব রাতে এইসব অনুভূতি আমাকে গ্রাস করে। চোখ বন্ধ করলে আমি এসব অনুভব করি, আমি অনুভব করতেই থাকি। অনুভব করে আমি হেঁটে যাই সকালবেলার স্নিগ্ধ সবুজ ঘাসের ওপর,
সবুজ দুর্বা ঘাসের উপর যেতে যেতে দেখি কোনো এক সলাজ কুমারী ওই পথের ধারে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে শীতের কুয়াশা মারিয়ে সামনের দিকে। আমার কাছে মনে হলো এই তো সেই, এই তো সেই, এই তো সেই যাকে আমি খুঁজছি, যার কথা আমি এতদিন ধরে মনে মনে ভাবছি, সেই আমার সামনে। সেই ভোরবেলায় ভোরের শিশিরের সময় আমার কাছে এমনটাই লাগে। অবশ্য কারো কারো কাছে শিশির নামটা অনেক প্রিয়। শিশির হয়তো কারো বন্ধু হতে পারে, কারো ভাই হতে পারে, কারো বোন হতে পারে। শিশিরের অনেক নাম। আসলে শিশির নামটার মাঝে যে মুগ্ধতা আছে সেটা অনুভব করলেই মনে হয় শান্তি। আপনাদেরকে বলছিলাম, ওই যে ভোরবেলা শিশিরের সকালে দুর্বা ঘাস মারিয়ে একটা সলাজ কুমারী হেঁটে যাচ্ছিল। আমি যেতে যেতে দেখলাম তার চঞ্চলতা দেখছিলাম। সে এক পা দু পা এপাশ ওপাশ করে হেলে দুলে হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। তাকে দূর থেকে আবছা আবছা দেখছি আমি। যত কাছে যাই তত আরো বেশি দূরে সরে যায়, তত আরো বেশি দূরে সরে যায়। আমি যখন ডাকি হাত বাড়িয়ে ছুতে চাই তখন আরো দূরে যায়, আরো দূরে, আরো দূরে যায়। এভাবেই যেতে যেতে মনে হয়, এভাবে যেতে যেতে মনে হয় সামনে আর কোনো পথ নেই, কোথায় যেন মিলিয়ে গেল। আমার অমোঘ দৃষ্টিতে আমি চেয়ে রইলাম। আমি সামনে গিয়ে ছুতে পেলাম, আমি সামনে গিয়ে দেখলাম একটা সবুজ গাছ। সবুজ গাছের শিশির ভেজা একটা স্বচ্ছ পাতা, তার উপর কয়েকটা বিন্দু শিশির জমে আছে। আমি স্পর্শ নিলাম, আমি অনুভব করলাম। আমি মুগ্ধতায় ডুবিয়ে গেলাম, আমি মুগ্ধতায় হারিয়ে গেলাম। আর একটু আগে যে মেয়েটি ছিল সে মিলিয়ে গেল। সে মনে হলো সে কুয়াশার চাদরে মিলিয়ে গেল। আমি ছুতে গিয়েও যেন ছুতে পারলাম না, একটু দেখেও যেন তাকে দেখতেই পারলাম না। আমি সম্ভিত ফিরে পেলাম যে না, আমি তখন জ্ঞানে ফিরে আসলাম। আমি চেয়ে দেখি কিছুই ছিল না, কিছুই ছিল না। আসলে এটা একটা মায়া, এটা মায়া ছিল, একটা ভ্রম ছিল। আসলে যেভাবে মানুষ প্রিয় মানুষকে খুঁজে বেড়ায়, কোনো একাকিত্বের সময়, কোনো একাকিত্বের ঘোরে মনে হয় সে প্রিয় মানুষটা কাছেই আছে, সে প্রিয় মানুষটা কাছেই থাকে। আমরা ছুতে গিয়েও তাকে ছুতে পারি না, মনে হয় কত দূরে। কেন পারি না, কেন এমন মনে হয়? আসলে এমনই মনে হয়। এটা ছোট্ট একটা গল্পের মতো করে বললাম আপনাদেরকে, জানি না কেমন লাগলো। আচ্ছা, ভালো, আপনার কথাগুলো আমার শুনতে ভালো লাগে, আপনার লেখাগুলো পড়তেও ভালো লাগে। আপনার পারমিশন না নিয়েই কপি করা হয়, অবশ্যই কপি করলে নাম দিবেন। শাহিদা খানম লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রুমানা ইয়াসমিন ঝিনাইদহ থেকে যুক্ত আছেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট, আমি থাকি ঢাকায়। শম্পা ঘোষাল যুক্ত আছেন। আচ্ছা, আপনারা লাইভটা পারলে শেয়ার করে দিতে পারেন, যেহেতু একদম সাদামাটা একটা আড্ডা হচ্ছে, যে কেউ চাইলে যুক্ত হতে পারেন। শাহিদা খানম লিখেছেন, আপনার লেখা নীলখামের চিঠি কবিতা শুনতে চাই। নীলখামের চিঠি, নীলখামের চিঠি আমি এই মুহূর্তে পড়ার চেষ্টা করব। আমার নিজের ভিতর থেকে নীলখামের চিঠি আমি পড়ার চেষ্টা করব আপনাকে শোনানোর জন্য। খান সাহেব যুক্ত আছেন এই মুহূর্তে।
আর কে কোথায় যুক্ত আছেন, কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমি বুঝতে পারি আপনারা যুক্ত আছেন আমার সাথে। অবশ্যই আমার সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে সেটি জানাবেন। এই মুহূর্তে আমি নীলখামের চিঠি আপনাদেরকে পড়ে শোনাবো। জানি না কেমন লাগবে। নীলখামের নীল অভিমান। প্রিয় নীলা, কেমন আছো? আমি জানি তুমি ভালো আছো। আমি জানি তুমি ভালো থাকার চেষ্টায় আছো, তুমি ভালো থাকবে। বেশ কিছুদিন আগে তোমাকে একটা চিঠি লিখেছিলাম, তোমার মনে আছে? আমি সবুজকে দিয়ে তোমার নামে একটা চিঠি পাঠিয়েছিলাম। সেই চিঠির এখনো উত্তর দাওনি। তুমি দূরে আছো, তুমি আমার থেকে অনেক দূরে আছো। কিন্তু এই দূরে সরে যাওয়ার কারণটা কি ছিল বলেছো? একবারও আমাকে বলনি। বলবেই বা কিভাবে? তোমার ওই নীলখাম যে এখন অন্য কারো, তোমার ওই নীলখামে এখন অন্য কেউ চিঠি ভরে। অথচ অথচ সেই নীলখামে আমি চিঠি দিব বলে কত অপেক্ষা, কত প্রহর, কত কষ্ট, কত যন্ত্রণা, কত দিন, কত রাত পার করেছি। আমি তবুও তোমাকে ছুতে পারিনি। আমার চিঠি তোমার কাছে পৌঁছায়নি। আমি জানি আমার চিঠি তোমার কাছে পৌঁছাবে কি করে। তোমার কাছে আমার এইসব চিঠি মনে হয়েছে সাদা পাতা। আমার চিঠিতে কিছু লেখা ছিল না। তোমার মনে হয় এসব এসব কি, এসব কেন, এসব কিভাবে, এসব কিছুই না। আমি বারবার চেষ্টা করেছি তোমাকে বোঝাতে, কিন্তু তুমি শুনোনি। তুমি না শুনেই দূরে সরে গেছো। ভুল তো কিছু ছিল না। ভুল কি আমার ছিল? তুমি বললেই হতো। তুমি আমাকে বলনি। তুমি আমাকে কিভাবে বলবে? তোমার যখন বলার সময় হলো তখন তুমি বলতে চাইলে। তখন তুমি নানান অজুহাত, নানান বাহানা, নানান কথায় আমাকে ভুলিয়ে রাখতে চাইলে। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না। আসলে এই মুহূর্তগুলো না প্রশ্ন করে হয় না। কিছু উত্তর এমনি এমনি চলে আসে। আর তোমার কাছ থেকে পাওয়া উত্তরগুলো এ জীবনে আর হবে না। আমি চাই না তোমার কাছ থেকে পাওয়া উত্তরগুলো আমার বুকে বিধুক। আমি চাই না তোমার দেয়া কথাগুলো আমার বুকে রিপিট হোক, আবার পুনরাবৃত্তি হোক বারবার। এই যে এখন তোমাকে চিঠিটা লিখছি, তুমি অবশ্যই পড়ছো। তোমাকে চিঠি লেখা মানেই তুমি পড়ো। কিন্তু গতবারের চিঠিটা তুমি পাওনি। তুমি পাওনি বলেই নীরব থেকেছো। আমার জন্য তোমার নীরবতা হয়। এই নীরবতা এই নীরবতা মানে শুধু অবহেলা। এই নীরবতা মানেই হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে যাওয়া। এই নীরব হয়ে যাওয়া মানে তুমি আমাকে এড়িয়ে যাওয়া। তুমি নীরব হয়ে যাও, তুমি নীরব হয়ে বুঝিয়ে দাও তুমি অনেক কিছু বোঝো। কেন পড়ছো এখন এই চিঠি? এই চিঠি পড়ে তোমার কি হবে? এই চিঠিতে তোমাকে কিচ্ছু বলবো না, তোমাকে রাগ দেখাবো না, তোমাকে অভিমানের কথাও শোনাবো না। আমি একতরফাভাবে এই মধ্যরাতে লিখে যাচ্ছি চিঠি। তুমি দেখো, তুমি পড়ে দেখো শুধু। তুমি শুধু পড়ে দেখো। তুমি শুধু পড়ে দেখো প্রতিটা লাইনে, প্রতিটা গল্পে, প্রতিটা ছন্দে। আমি জানি তোমার কাছে এসব ছন্দ মনে হয়, তোমার কাছে সব কবিতা মনে হয়। আমার লেখা চিঠি তোমার কবিতা মনে হয়, তাই না? এভাবেই তুমি ছুঁড়ে ফেলেছো আমাকে। আমি যখন তোমাকে কোনো অনুভূতির কথা পাঠাই, আমি যখন তোমাকে কোনো অনুভূতির গল্প পাঠাতাম,
একটা সময় তুমি সেই সুন্দরভাবে গ্রহণ করতা। একটা সময় তুমি সেই সুন্দরভাবে এই কবিতাগুলো নিতা এবং বলতা, তুমি আমাকে লিখেছো? আমি বলতাম যে হ্যাঁ, আমি তোমাকেই লিখেছি। তুমি তখন মুগ্ধতায় হারিয়ে যেতে আমার মাঝে। কিন্তু এখন এখন তোমাকে কিছু লিখলেই তুমি বলো, বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু কি জানো, তুমি জানো, তোমাকে আমি এখনো লিখি। এই চিঠিতে কিছু শব্দ তোমাকে লিখেছি। পৃষ্ঠাটা ঘুরিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। আসলে আসলে দেখো, আমি থেমে গেছি। আমি আর এখন তোমাকে কিছু লিখতে পারি না। আজ এতদিন পর তোমায় এত বড় লেখা লিখলাম। কিছু মনে করো না, কিছু মনে করো না। আমার লেখা চিঠিতে তুমি বানান ভুল ধরতে পারো। আমার লেখা চিঠিতে তুমি বানান ভুল ধরতে পারো, বাক্যে বিরাম চিহ্ন ভুল ধরতে পারো, হাতের লেখা ভুল ধরতে পারো, হাতের লেখা সুন্দর নয় সেটাও বলতে পারো। কিন্তু আমার কথাগুলো, আমার মনের কথাগুলো যখন তোমার সামনে, তোমার কাছে এই চিঠির মাধ্যমে পৌঁছে যায়, তুমি চিঠিটা কি করো জানো? তুমি চিঠিটা হাতের মুঠোয় নিয়ে মুসড়ে ডাস্টবিনে ফেলে দাও। আমি তারপরেও তোমাকে লিখি, আমি তারপরেও তোমাকে চিঠি লিখি। উত্তর আসবে না। কিভাবে উত্তর আসবে বলো? উত্তর কি আসে? উত্তর আসবে না বলেও আমি তোমার অবহেলার উপাখ্যান শোনার জন্য বসে থাকি। আমি তোমার অবহেলার উপাখ্যান শোনার জন্য এইসব রাত জেগে থাকি। এই নীলখামের চিঠি কবে পৌঁছাবে তোমার কাছে বলতে পারো? আর যখন তোমার হাতে পৌঁছাবে, আমি জানি না ঠিক কবে তোমার হাতে পৌঁছাবে এই চিঠিটা। হয়তো চিঠি খোলার আগেই তুমি এই নীলখামের চিঠিটা ছুঁড়ে ফেলে দেবে। আমি জানতেও পারবো না, আমি জানতেও পারবো না, বুঝতেও পারবো না। আমি তো বলেছি, আমার চিঠির উত্তর তোমাকে দিতে হবে না, আমার চিঠির উত্তর তোমাকে লিখতে হবে না। শুধু শুধু কেন, শুধু কেন একটা কলম নষ্ট করবে বলো? এর চেয়ে বরং তুমি চিঠিটা পড়তেও পারো। আমি জানি না চিঠি তুমি পেয়েছো কিনা। তবে হ্যাঁ, তুমি যখন চিঠিটা পড়বে, তখন একটু মনে করো আমাকে। তুমি শুধু একটু আমাকে মনে করো প্লিজ। একটা শেষ অনুরোধ করব। শুধু একটা অনুরোধ, শুধু একটা অনুরোধ। তোমার আমার স্মৃতিগুলোকে কখনো অবহেলা করো না। যে স্মৃতি, যে গল্প, যে সময় তুমি আমি একসাথে ছিলাম, সে স্মৃতিগুলোকে ভুল বুঝো না। সে স্মৃতিগুলোকে ভুল বুঝো না। তুমি এভাবেই থাকো। স্মৃতিগুলো আসবে। আমি চাইবো স্মৃতিগুলো আসবে। স্মৃতিগুলো আসবে তোমাকে কাঁদাতে। কিন্তু প্লিজ, আমার অনুরোধ, তুমি কেঁদো না। আমার অনুরোধ, তুমি স্মৃতিগুলোর সামনে কেঁদো না। স্মৃতিগুলো আসবে তোমাকে কাঁদাতে, কিন্তু তুমি শক্ত থেকো প্লিজ। তুমি শক্ত থাকলেই এই স্মৃতিগুলো প্রাণ ফিরে পাবে। প্লিজ, কাঁদবে না। ভালো থেকো। হয়তো আবার তোমাকে চিঠি লিখব, হয়তো আবার তোমার নামে চিঠি লিখব, আবার তোমার ঠিকানায় চিঠি পোস্ট করব। পাবে না জেনেও এই যে তোমাকে এত এত চিঠি লিখি, তবু লিখেই যাই। কোথায় আছো, কেমন আছো,
সে অধিকারটুকু নেই জানার। অধিকার হারিয়ে গেলে আসলে কোনো কিছুই থাকে না, কোনো কিছুই থাকে না। অধিকার হারিয়ে গেলে শুধু চোখে জল আসে, শুধু চোখে জল আসে, কপোল বেয়ে গড়িয়ে যায়, কপোল বেয়ে জল নামে। আর যে মনে করে, যে মনে করে, আর তার চোখে আনন্দের অশ্রু জ্বলে। ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। চিঠিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আলেমা ফেরদৌসী আক্তার যুক্ত আছেন। মানুষ থেকে মানুষ দূরে সরে গেলে জীবন থেমে যায় না, শ্বাস প্রশ্বাস আগের মতোই চলে, কিন্তু যাকে ঘিরে যতটুকু আশা গড়ে উঠেছিল তার ভাঙনেই ভেতরটা হয়ে যায় ভারী। এক পাশে আনন্দের উল্লাস, অন্য পাশে একাকিত্বের দীর্ঘশ্বাস। সেখানেই বেঁচে থাকার অদ্ভুত হিসাব। শাবানা ইসলাম জামান যুক্ত আছেন, নুরনাহার রুমি যুক্ত আছেন, আলেমা ফেরদৌসী আক্তার যুক্ত আছেন, আব্দুল মালিক যুক্ত আছেন। আমাকে একটা নাম দিবেন। ফেরদৌস আক্তার। আর একজন নুরনাহার রুমি আছেন, শম্পা ঘোষাল আছেন। হঠাৎ কিছু না বলে কবি সাহেব লাইভে না, আসলে হঠাৎ করেই লাইভে আসলাম। ইচ্ছে করতেছিল যে আপনাদের সাথে কিছুটা সময় আড্ডা দেই, তাই লাইভে যুক্ত হলাম। সলতে ছাড়া আগুন ভাই, এই কবিতা পড়তে হলে এখন আলো জ্বালাতে হবে। আর একদিন শোনাই, এটা রেখে দেই। অভিযোগ আছে কমেন্ট পড়া হচ্ছে না, কিন্তু এই যে কমেন্ট পড়ছি, আপনারা বেশি বেশি করে কমেন্ট করলে আমি হয়তো আপনাদেরকে আরো দুই একটা চিঠি শোনাতে পারি। কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা চিঠি শোনালাম। চিঠির লেখাগুলো কেমন ছিল আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ চিঠিটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এটা হচ্ছে চিঠিটা আমি যখন পড়ি, এটা একদম বলতে বলতেই পড়া মানে হচ্ছে মানে বানিয়ে মানে ইনস্ট্যান্ট, এটা চোখ বন্ধ করে। এতক্ষণ যে চিঠিটা পড়লাম, নীলখামের চিঠি, এটা হচ্ছে আমি চোখ বন্ধ করে আপনাদেরকে পড়ে শোনালাম। সম্পর্ক কখনো স্মৃতি না হোক, স্মৃতি কাদায়। হ্যাঁ, স্মৃতিরা কাদায়। এই যে কিছুক্ষণ আগে একটা চিঠি পড়লাম আমি, এই চিঠিটা পড়তে পড়তে আমার চোখে না সত্যি জল এসে গেছে। মনে হচ্ছিল আমি চিঠির মাঝে হারিয়ে গেছি, চিঠির মাঝে ডুবে গেছি। মানে সত্যি কিছু লেখা, কিছু অনুভব, কিছু গল্প যেগুলো আমরা বলি, কিছু গল্প বলার জন্য হলেও যদি বলি, তারপরেও যদি অনুভব করা যায়, মনে হয় যে আসলে অন্যরকম একটা লাগছে, সুখানুভূতি লাগছে এবং ভাল লাগছে। খুব জানতে ইচ্ছে হয় আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? হাসনাত জাহান যুক্ত আছেন, আব্দুল মালেক গাজী আছেন। ভয় পেয়েছো বুঝি, অথচ রোজ 100 কথা বলিনি, কথায় কথায় বেড়ে যায় যদি। আপনাকে তো সঙ্গ দেবার মানুষ আছে অনেক, আমার সে তো আপনি ছাড়া 0,000 খানেক। এটা হচ্ছে আমাদের সালমান হাবিব ভাইয়ের একটা লাইন, জনপ্রিয় লাইন। এরকম আরো অসংখ্য লাইন কমেন্ট করতে পারেন। আব্দুল মালিক ভাইয়া কেমন আছো, কোথায় আছো? আর ভাবি কেমন আছে? অনেকদিন কোনো খবর নেই, কি অবস্থা? দেখতে দেখতে 34 মিনিট হয়ে গেল। আপনারা চাইলে আমি আরেকটা চিঠি আপনাদেরকে পড়ে শোনাতে পারি। যে কোনো একটা শিরোনাম দিন চিঠির, যে কোনো একটা চিঠির নাম দিন, আমি সে চিঠির নাম ধরে আপনাদেরকে আরেকটা চিঠি পড়ে শোনাবো। লাইভ চিঠি, মানে এটা বাস্তবিক অর্থে কোনো চিঠি না, কিন্তু আপনাদেরকে চিঠির মতো করে আমার কথাগুলো আমি বলে শোনাবো।
এবার আপনার বাসায় গেলে হ্যাঁ ভাইয়া নিয়ে যায়, সমস্যা নেই। এবং কে কে যুক্ত আছেন জানাবেন। অনেকক্ষণ থেকে আপনাদের কমেন্ট পাচ্ছি না, চুপচাপ আছে মানুষজন, কোনো ধরনের কমেন্ট নেই, কোনো ধরনের কমেন্ট নেই। এই কমেন্ট না থাকার দরুন হয়তো আমি চলে যাব, আমি নীরবেই হারিয়ে যাব তোমাদের মাঝ থেকে। এই সব রাতে কোনো এক রাতে আমি হারিয়ে যাব, তখন হয়তো চাইলেও আমাকে আর পড়তে পারবেন না, আমার লেখা আপনারা পাবেন না। তাই বলছি, হ্যাঁ এই যে আমার তবু নাম ছিল না তোমার দেওয়া, আচ্ছা দাঁড়ান, আমার তবু নাম ছিল না তোমার দেওয়া, আবার আমায় ডাকতে এলে কি নাম দেবে? এই বেলা তো পরের তুমি, এই বেলা তো পরের তুমি দূরের দেশে, আমিও এক দূরের মানুষ দেয়াল টানা দূরবাঘাসে। হ্যাঁ এটা হচ্ছে অনেক 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 সুন্দর একটা লাইন লিখেছে ভাই আমার। কবির বিয়ে খেতে মন চায়, কবির বিয়ে খেতে মন চায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই বিয়ে খাওয়ানো হবে। চিঠি দিতে দিতে আমি মৃত্যুর কবলে এসে পড়েছি, অথচ তোমার চিঠি আসেনি। ধন্যবাদ আব্দুল মালেক গাজী, তোমার এই চিঠিটা আমি এখন পড়ব, তোমার এই চিঠিটা আমি এখন পড়ব। আচ্ছা তার আগে আলেমা ফেরদৌস আক্তার দিয়েছেন, মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি পুষে রাখে, তারপর কারণে অকারণে কষ্ট পায়, পাগলামো করে, যত্ন করে কাঁদে। কান্না পাগলামোতে যখন ক্লান্ত হয়ে পড়ে, বেঁচে থাকবার বলয়টা যখন ক্রমশ ঝাপসা হয়ে আসে, তখন হন্য হয়ে বাঁচার একটা কারণ খোঁজে, একটা নির্ভরতার হাত খোঁজে, মাথা রাখবার কাঁধ খোঁজে, খুব জড়িয়ে কান্না করবার নিজের একটা মানুষ খোঁজে। কিন্তু নির্ভরতার সেই হাত, মাথা রাখবার সেই কাঁধ, জড়িয়ে ধরে কান্না করা বুক, কোনোটিরই দেখা মেলে না। তবুও মানুষ আশায় বেঁচে থাকে। অনেক বড় একটা কবিতা লিখেছে। হ্যাঁ এই যে শোনেন, আর চাঁদ দেখছেন, অনেক দিন বলা হয় না এই কথা। এমন করে আপনাকে আর কে বলে? আজকের চাঁদ দেখে আপনার কথা মনে পড়ল, সৌন্দর্যের উপমা খুঁজতে গিয়ে মনে হলো আজকের চাঁদটা আপনার মতো সুন্দর। সালমান হাবিব, কবিতায় গল্প বলা মানুষ। আমি সালমান ভাইয়ের মতো করে বলতে পারি না, হয়তো এক একজনের বলার স্টাইল এক এক রকম। শাহিদা খানম লিখেছেন, তুমি আসবে কি আমার লেখা? এটাও আজকে পড়া হবে না, এটা পড়তে হলে আমার বই বের করতে হবে। চাইলে আপনি কমেন্ট করে দিতে পারতেন, তুমি আসবে কি ওসব ফেলে। আমার একটা পছন্দের লেখা। আমি এখন আবার ডুব দিচ্ছি চিঠির শহরে, চিঠির মাঝে। এবং আমি এখন চোখ বন্ধ করে এই কবিতাটি পড়ব, এবং কবিতাটি পড়তে পড়তে যেন আপনাদের কমেন্টগুলো পাই, এবং আপনাদের কমেন্টগুলো আমাকে অনুপ্রেরণা দেবে আশা করি। চিঠি দিতে দিতে আমি ক্লান্ত, সালমান হাবিব ভাই আপনার লেখা দিয়ে যেমন আখলাক ভাইয়ের লাইভ থেকে $100 কামাইতেছে, আমি অ্যাডভান্স। হ্যাঁ এই যে আমি এখন মালেক গাজীর মৃত্যুর কবলে এসে পড়েছি, এই চিঠিটা পড়ার চেষ্টা করব। জানি না আপনাদের কেমন লাগবে কিছুটা সময়, যেহেতু অনেক দিন পর লাইভে এসেছি, এবং আপনাদের সাথে লাইভ করা মানে হচ্ছে নিজের ভিতরটা, নিজের মনের ভিতরটা হালকা করা। আমার ভালো লাগে আপনাদের সাথে লাইভে এসে আড্ডা দেয়াটা। সালমান ভাই হয়তো ব্যস্ত আছে। এই মালেক, আমি এবার তোমার এই কবিতাটি, কবিতা না, আমি তোমার চিঠিটা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? একদম সাউন্ড অফ, কোনো ধরনের সাউন্ড হবে না, ওকে? আমি চোখ বন্ধ করে পড়ব। আমার কত, হ্যাঁ আচ্ছা, সবাই এখন ভাগ বটোয়ারা করো পার্সেন্টেজ নিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা
মালিক, আমি এবার চিঠিটা পড়ব। চিঠি পড়ব মালিককে নিয়ে। মালিক, তোমার চিঠির লাইনটা কোথায়? অবনী, কেমন আছো তুমি? তোমার ভালো থাকার কথা ছিল। অবশ্যই তুমি এখন ভালো আছো। তুমি তো ভালো থাকবেই। তোমার ভালো থাকা আমার প্রার্থনায় ছিল। তোমার ভালো থাকা আমার প্রার্থনায় ছিল, তুমি বুঝতে পারোনি। তুমি বুঝতে পারোনি। তুমি বুঝতে পারোনি এই আমি তোমার জন্য কতটা অপেক্ষায় থেকেছি। মনে আছে? মনে আছে 2010 সালের 16ই ডিসেম্বর? মনে আছে তোমার 2010 সালের 16ই ডিসেম্বর? সেই সকালবেলা তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে। সেই সকালবেলা তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে। আমি তোমাকে বলেছিলাম তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে। সকাল 10টা বেজে 10 মিনিট। সকাল 10টা বেজে 10 মিনিট। আমি সেখানে গিয়ে দেখলাম তুমি নেই। কোথায় ছিলে? কোথায় ছিলে মনে আছে? এভাবে আমাকে কথা দিয়ে আমাকে দাঁড় করিয়ে রাখলে তুমি। আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি উধাও হয়ে গেলে। 17ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমি জানতে পারলাম তুমি নেই। 17ই ডিসেম্বর আমি জানতে পারলাম তোমার ঠিকানা তুমি বদলে ফেলেছ। তোমার বাবা চাকরির সুবাদে তুমি আমাদের এলাকায় এসেছিলে। তোমার বাবা চাকরির সুবাদে তুমি আমাদের এলাকায় এসেছিলে। আমাদের এখানে দীর্ঘদিন থেকেছিলে। আমাদের এখানে তুমি দীর্ঘদিন থাকার পর তোমার সাথে যখন পরিচয় হলো, 1 দিন 2 দিন 3 দিন, ধীরে ধীরে কথোপকথন হলো। একটা পর্যায়ে তুমি আমাকে বললে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো। আমি অবুঝের মতো বলে দিলাম আমিও তোমায় ভালোবাসি। এখান থেকে শুরু হয়েছিল, তাই না? মনে পড়ে? মনে পড়বেই বা কেন? 99তম চিঠি যখন তোমাকে দিলাম, 99তম চিঠি যখন তোমার কাছে দিলাম, সেটার উত্তর দাওনি। আমি কাঁদিনি। আমি একটুও কাঁদিনি। আমি একটুও কাঁদিনি। 99তম চিঠি দেওয়ার পরও যে একটা উত্তর দেয়নি, আমি একটুও কাঁদিনি। একটুও কাঁদিনি। আজ তোমায় 100তম চিঠি লিখছি প্রিয়। আমি জানি যদি কখনো এই চিঠিটা তোমার হাতে পৌঁছায়, প্রতিটা শব্দে জেনে রেখো, প্রতিটা শব্দে, প্রতিটা অক্ষর, প্রতিটা বাক্যে, প্রতিটা জ্যোতি চিহ্নে তুমি দেখবে তুমি আমার স্পর্শ খুঁজে পাবে। তুমি আমার স্পর্শ খুঁজে পাবে চিঠির ভাঁজে ভাঁজে। চিঠির ভাঁজে ভাঁজে তুমি আমার স্পর্শ খুঁজে পাবে। অথচ আমি কতটা পাগল আমি যে 99তম চিঠির উত্তর দেয়নি, আমি তার কাছেই আমার এই 100তম চিঠির উত্তর আশা করছি। আবার তোমার কাছে
যদি ভাগ্যক্রমে তুমি পড়েও থাকো চিঠিগুলো, তবুও কি আমি আশা রাখবো? মনে তো হয় না। আসলে যে গল্প একবার হারিয়ে যায়, যে গল্প একবার মিলিয়ে যায় জীবন থেকে, সেসব গল্প আসলে থাকে না। সেসব গল্প আসলে থাকে না, সে গল্প হারিয়ে যায়। শুধু কথা দেওয়ার নামে, শুধু কথা দেওয়ার নামে সেই 16ই ডিসেম্বর তুমি আমাকে দাঁড় করিয়ে রাখলে। অথচ অথচ তুমি হারিয়ে গেলে 17ই ডিসেম্বর সকালবেলা। আমি খোঁজ নিয়ে দেখলাম তুমি আসোনি। আমি ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে, কোনো অভিমানের ঝড় এসে গেছে। সেসব অভিমান সেসব অভিমান আমি বুঝতে পারিনি। সেসব অভিমান আমি বুঝতে পারিনি কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। এই কষ্টে আমি ভেসে গেছি। এভাবে দিন যায়, মাস যায়, প্রতিটা মাসে। আজকে দেখতে দেখতে 15 বছর হয়ে গেল। 15 বছর হয়ে গেল। 15 বছরে এই যে রাতে, এই রাতে তোমাকে চিঠি লিখছি। আমার চোখে কোনো জল নেই। আমার চোখে কোনো জল নেই, সত্যি কোনো জল নেই। তুমি যদি একবার পড়তে, দেখতে আমার চোখে কোনো জলই ছিল না তোমার জন্য। আমি বুঝতে পারিনি আসলে এভাবে জল নামে চোখে। শুধু লেখার মাঝে, শুধু কথার ভাঁজে তোমার জন্য আমার চোখে জল নেই। কোনো জল নেই, বিশ্বাস করো, কোনো জল নেই অবনী। তোমাকে একটা নাম দিয়েছিলাম, তোমাকে একটা নাম দিয়েছিলাম, তুমি নামটা ভুলে গেছো? আমি না ভুলিনি, জানো, আমি একদম ভুলিনি, আমি একদম ভুলিনি। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সালমান হাবিব ভাইয়া যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। কি অবস্থা, অনেকদিন পর যুক্ত। সোহেলি ইসলাম যুক্ত আছেন, তারিকুল ইসলাম রনি যুক্ত আছেন, আদ্রিতা আয়াত যুক্ত আছেন। যে আঘাত রুহ অব্দি পৌঁছায়, সে আঘাতের জন্য কোনো ক্ষমা বরাদ্দ থাকে না। এই যে চিঠিগুলো পড়লাম, আমার চোখে সত্যি জল এসে গেছে। জানি না আপনাদের কি অবস্থা। আসলে কোনো লেখা, কোনো কিছু নিয়ে গভীর যদি ভাবেন, আপনি যদি সে বিষয়ে বা সে মুহূর্তটা ফিল না করেন, তাহলে আপনি কোনো কিছুই বলতে পারবেন না। একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যেহেতু আমার অডিয়েন্স কম, আমার পেজের একদম রিচ কমে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই একদম ছোট্ট একটা চিঠি ছিল এটা। আমি আর কয়েক মিনিট আছে আপনাদের সাথে, জানি না আর কেউ যুক্ত আছেন কিনা। দেখতে দেখতে প্রায় 47-48 মিনিট হয়ে গেল। আসলে আপনাদের সাথে আড্ডায় যুক্ত হলে কোন দিক দিয়ে সময়গুলো চলে যায় আমি না বুঝতেই পারি না। কিভাবে সময়গুলো চলে যায় আমি বুঝতে পারি না। কত মানুষ যুক্ত হয়, অথচ যে মানুষ হারিয়ে গেছে সে আর কখনো যুক্ত হবে না, যুক্ত হয় না। সামান্য লাইভেই যে যুক্ত থাকে না, সে কিভাবে জীবনের সাথে যুক্ত থাকবে? মাহিমুর স্বপ্নিল যুক্ত আছেন, আর কে যুক্ত আছেন? সবুজ মাহমুদ। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা নীরব হয়ে গেছেন। আসলে এভাবেই এভাবেই মানুষজন নীরব হয়ে যায়। একদিন সব নীরবতা ভেঙে যাবে, একদিন সব নীরবতা ভেঙে যাবে প্রচন্ড কোলাহলে। প্রচন্ড কোলাহলে একদিন সব নীরবতা ভেঙে যাবে। ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য আব্দুল মালেক গাজী। মালেক গাজী, তোমার নামে যে চিঠিটা পড়লাম কেমন লেগেছে ভাইয়া একটু জানাও, কারণ তোমার এই চিঠি পড়তে পড়তে আমি কেঁদে ফেলছি ভাইয়া। আসলে এতটা ইমোশনাল হয়ে গেছি। এইসব চিঠি দিও না, হ্যাঁ। একটু রোমান্টিক চিঠি লিখতে বলো। এরকম দুঃখের চিঠি লিখলে তো হবে এরকম। ফারুকুল ইসলাম রুবেল যুক্ত আছেন, একটু রোমান্টিক চিঠি পাঠাইতে বললো, হ্যাঁ। মালেক ভাইয়া, এরকম দুঃখের চিঠি আর পড়তে বইল না।
কারণ এই দুঃখের চিঠি পড়তে পড়তে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচ্ছা, আজকের মতো লাইভটা শেষ করে দেই, কি বলেন? এই যে কমেন্ট করছে না মানুষজন, কমেন্ট না করলে কিভাবে থাকবো? মনে হচ্ছে আমি কোনো গেস্টের বাসায় এসে আমাকে ড্রয়িং রুমে বসানো হয়েছে, কেউ নাই, কোথাও কেউ নাই। এরকম হলে তো আমি চলেই যাব, এরকম হলে তো আমাকে চলে যেতে হবে। হয়তো আবারও, হয়তো কখনো এরকম হুটহাট লাইভে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কটা বাজে দেখি। আচ্ছা, কত মিনিট হলো একটু চেক দিই। 50 মিনিট হয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ, শুভরাত্রি।